আজ আরো 6 জিম্মিকে মুক্তি দেবে হামাস। ছাড়া পাবেন 602 ফিলিস্তিনি। গাজা অধিগ্রহণের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ নন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টকে আবারও কটাক্ষ ট্রাম্পের। যুদ্ধ বন্ধে ফ্রান্স ব্রিটেন পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য। মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের। সাক্ষাৎকারে নতুন নিয়ম 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর। দীর্ঘ সূত্রতায় ভোগান্তি বাড়ার শঙ্কা। এবং কাল জার্মানিতে পার্লামেন্ট নির্বাচন। পাল্লা ভারী কট্টর ডানপন্থী দলগুলোর। প্রগতিশীলদের প্রতি আস্থা প্রবাসীদের হারের সংখ্যায় ওলাফ শলৎজ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। সপ্তম দফায় শনিবার মুক্তি দেওয়ার জন্য 6 ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। বিনিময়ে 602 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেও থেমে নেই পশ্চিম তীরে চলা ইসরায়েলি আগ্রাসন। সব মিলিয়ে গেল সপ্তাহে অঞ্চলটিতে প্রায় 90 ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। 15টির বেশি অস্ত্র জব্দের দাবি করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যেই সপ্তম দফায় শনিবার মুক্তি দেওয়ার জন্য 6 ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। যুদ্ধবিরতির চুক্তি মেনে এর বিনিময়ে মুক্তি দেওয়া হবে 602 জন ফিলিস্তিনি বন্দীকে। গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেমটভ, তাল সোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল সায়েদ এবং অ্যাভেরা মেঙ্গিস্টো। তাদের মধ্যে মেঙ্গিস্তো এবং আল সায়েদ গাজায় 1 দশক আগে প্রবেশ করেছিলেন এবং সেখানেই আটক ছিলেন। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া ট্রাম্পের পরিকল্পনাকে চাপিয়ে দিতে চান না ট্রাম্প, বরং এটিকে প্রস্তাব হিসেবে উপস্থাপন করবে বলে ফক্স নিউজকে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, জর্ডান ও মিশর তার পরিকল্পনার বিরোধিতা করায় তিনি অবাক হয়েছেন। যদি যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেয় তবে সেখানে হামাস থাকবে না, উন্নয়ন হবে এবং সবকিছু নতুনভাবে শুরু করা হবে বলেও জানান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কিছুই করেননি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কিকে আবারও কটাক্ষ করে তিনি বলেন, শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ কেউ নন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে কিয়েভের এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের খনিজ সম্পদ মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত। তবে তার জন্য ইউক্রেনের অর্থনৈতিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্প প্রশাসনকে। মার্কিন মসনদে অভিষেকের পর থেকে ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধে তোড়জোড় চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের আমলে ইউক্রেনকে দেয়া সামরিক ও অর্থ সহায়তাকে অযথা অনুদান বলে সব সহযোগিতা বন্ধের কথাও জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরাচার এবং তার কারণে দেশটির সাধারণ মানুষ ভোগান্তিতে আছেন বলেও তিনি জানান। এর মধ্যেই এবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগের আঙুল তুললেন ফ্রান্স ও যুক্তরাজ্যের দিকে। বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে কিছুই করেননি ইমানুয়েল মাখো ও কিয়ার স্টারমার। আরো বলেন, শান্তি আলোচনায় জেলেনস্কি খুব গুরুত্বপূর্ণ কেউ নন। এছাড়াও জেলেনস্কিকে একনায়ক অভিহিত করে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় জেলেনস্কি গুরুত্বপূর্ণ কেউ নন। এদিকে ইউরোপকে ইউক্রেনে শান্তি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করতে এক হয়ে কাজ করতে হবে সবাইকে। এ সময় তিনি শান্তি চুক্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে প্রয়োজন বলেও জানান। যদিও ওভাল অফিসে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ করে শান্তি নিশ্চিত করতে হলে অবশ্যই পুতিন ও জেলেনস্কিকে এক হতে হবে। এদিকে জেলেনস্কি প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ইউক্রেনের খনিজগুলো মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত। তবে কিয়েভকে অর্থনৈতিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে ট্রাম্প প্রশাসনকে। এ বিষয়ে জেলেনস্কিও একমত। ট্রাম্পও বলেছেন, ইউক্রেনের ওপর ব্যয় করা অর্থ ফিরে পেতে খনিজ সম্পদের চুক্তি হওয়া জরুরি এবং খুব শিগগিরই এটা হতে চলেছে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ইউক্রেনের সার্বভৌমত্বকে সমর্থন করেন এবং জার্মানির বাক স্বাধীনতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জার্মানি এবং ইউরোপ উভয়ই এই সংঘাতের বিষয়ে তাদের নিজস্ব অবস্থানে অবিচল থাকবে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধের সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে শুরু করেছে ইউক্রেনের শিশুরা। তবে এর জন্য চড়া মূল্য হিসেবে দিতে হচ্ছে অবিরাম মানসিক চাপ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দেশটিতে বাড়তে শুরু করেছে মানসিক সহায়তার চাহিদা।
দেখে মনে হতে পারে খুব স্বাভাবিকভাবেই শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করতে এসেছে শিক্ষার্থীরা, তবে আদতে চিত্র ভিন্ন। ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজানোয় শ্রেণীকক্ষ ছেড়ে বেসমেন্টে ক্লাস অব্যাহত রেখেছে শিশুরা। এমন চিত্রের দেখা মিলল ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রাথমিক বিদ্যালয়ে। মুহূর্তেই যেন আশ্রয় কেন্দ্রটি ভরে উঠল শিশুদের কোলাহলে। প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা, বোমা হামলার ভয় কিংবা প্রিয়জন হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে ইউক্রেনের শিশুদের। দীর্ঘ ৩ বছরে দেশের এমন পরিস্থিতিতে বহু শিশুকে মানসিক সহায়তার শরণাপন্ন হতে হয়েছে বলে জানায় ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৪০ লাখ শিশুর মানসিক সহায়তার প্রয়োজন হতে পারে। এছাড়া ৯০% ইউক্রেনীয় নাগরিকের মধ্যে দেখা দিয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ। আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, যদি তোমাদের কাছে একটি জাদুর ছড়ি থাকতো তাহলে তোমরা কি চাইতে? তারা সঙ্গে সঙ্গে বলে উঠল যে দেশের জন্য শান্তি। আমি তাদের কাছে যুদ্ধের কথা উল্লেখ করিনি। উত্তরটি তাদের মন থেকে এসেছে। তারা আর ফোন বা খেলনা চায় না, শুধু শান্তি চায়। স্কুলটির শিক্ষক জানান, যুদ্ধের প্রথম দিকে শিশুরা ভয় পেলেও এখন এই পরিস্থিতিতে কিছুটা খাপ খাইয়ে নিতে শুরু করেছে। তবে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে শিশুদের মানসিক চাপ বেড়ে আচরণগত সমস্যা দেখা দিতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এবার ব্রিক্স জোটের দেশগুলোর ওপর ১৫০% চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। এছাড়া কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বলে টিপ্পণী কাটেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানেই প্রতিবন্ধকতা সেখানেই বাণিজ্য শুল্কের দেয়াল তুলে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে এবার চোখ রাঙালেন ব্রিক্সের ওপর। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নর অ্যাসোসিয়েশনের এক সভায় যোগ দেন ট্রাম্প। এ সময় ডলারে বিকল্প আনার চিন্তা করা ব্রিক্স জোটের দেশগুলোর ওপর ১৫০% উচ্চ মূল্যের শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি সদস্য দেশগুলোর সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করারও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। সে তালিকায় থাকবে চীনও। ব্রিক্স ডলারের বাজার ধ্বংসের চেষ্টা করছে। তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায়। হয়তোবা চীনা ইউয়ান ব্যবহারে আগ্রহী তারা। যদিও ট্রাম্পের এই হুঁশিয়ারির পর এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিক্সের সদস্য দেশগুলো। পশ্চিমা বলয় থেকে নিষ্কৃতি পেতে বিকল্প অর্থনৈতিক জোট হিসেবে ব্রিক্সের জন্ম। ২০২৩ সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিক্সের সদস্য দেশ ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা। আর সেখান থেকেই সূত্রপাত ব্রিক্স ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের। শুধু ব্রিক্সকে হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প, টিপ্পণী কাটেন কানাডাকেও। বলেন, অটোমোবাইল, তেল, গ্যাস সহ পুরো দেশের ৯৫% পণ্য তারা যুক্তরাষ্ট্র থেকে নেয়। সে হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে গেছে বলে দাবি করেন তিনি। কানাডার বাসিন্দারা তাদের জাতীয় সঙ্গীত পছন্দ করেন। এ বিষয়ে সামনে আমরা একটি চুক্তি করব। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের জাতীয় সঙ্গীত হিসেবে ও কানাডা গানটা আমরা রাখতে পারি। একই দিন মার্কিন শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের মতো যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো হবে বলে আশ্বাস দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরে ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকারের নতুন নীতি ঘোষণা করেছে। ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী যারা আগে সাক্ষাৎকার ছাড়াই ভিসার জন্য যোগ্য ছিলেন, এখন থেকে তাদের যুক্তরাষ্ট্রের কনসুলেটে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। এছাড়া ভিসার জন্য সাক্ষাৎকারের তারিখ ও ভিসা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দেখা দিতে পারে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অভিবাসন নীতির কারণে স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন অধরা। অভিবাসন প্রক্রিয়ার পর এবার মার্কিন ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভিসার সাক্ষাৎকারে পরিবর্তন এনেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আগে যাদের ভিসা ছিল তাদের আবারও ভিসা পেতে হলে অনেকের সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। বাইডেন প্রশাসনের সময় ড্রপ বক্স পদ্ধতিতে আগে ভিসা থাকলে মেয়াদ শেষ হয়ে যাওয়ার ৮
৪১ মাসের মধ্যে আবার আবেদন করলে সাক্ষাৎকার দিতে হতো না। প্রতিদিনই আমেরিকার ইমিগ্রেশন আস্তে আস্তে শক্ত হয়ে আসতেছে। ট্রাম্প আসার আগেই যে সমস্ত নিয়ম দিয়েছিল আলটিমেটলি তাই হচ্ছে। ড্রপ বক্সের যে নিয়মটা করেছে এটা সত্যি কঠিন হবে সবার জন্য। এখন জানি না সামনে আসলে কি পরিবর্তন আসবে। আমরা যে বাঙালি কমিউনিটি এখানে আছি সবাই আমরা এটা নিয়ে অনেক সংশয়ে আছি, অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি, অনেক হয়রানিতে আছি। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি যেমন কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ন্যাটো ভিসার ক্ষেত্রে 12 মাসের মধ্যে ভিসা নবায়নকারীরা সাক্ষাৎকার ছাড়াই ড্রপ বক্স সুবিধা পাবেন। এর বাইরে যারা নতুন নিয়মের আওতায় পড়বেন না তাদের নিজ নিজ দেশে মার্কিন কনসুলেটে ব্যক্তিগত সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে, যা ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন মার্কিন ভিসা নীতিতে ভ্রমণ ও কর্মসংস্থান ভিসা এবং পরিবার ভিত্তিক ভিসার নবায়নের ক্ষেত্রেও সাক্ষাৎকার মওকুফের সুযোগ কমানো হয়েছে। এ কারণে ভিসা প্রক্রিয়া দীর্ঘ ও সাক্ষাৎকারের অপেক্ষা বাড়তে পারে ধারণা করা হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ব্যাপক তুষারপাতের কবলে জাপানের উত্তরাঞ্চল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার শঙ্কা। তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাসের আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা। জার্মানিতে কাল পার্লামেন্ট নির্বাচন। এতে অংশ নিচ্ছে 29টি রাজনৈতিক দল। এবারের নির্বাচনেও দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বাড়লেও শেষ পর্যন্ত প্রগতিশীল রাজনৈতিক দলগুলোই জয়ী হবে এমন প্রত্যাশা জার্মানির স্থানীয় সহ প্রবাসীদের। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির 21তম সংসদ নির্বাচনে 630টি আসনের জন্য লড়বে কমপক্ষে 29টি রাজনৈতিক দল। জনপ্রিয়তার বিচারে দেশটির বর্তমান প্রধান বিরোধী দল ক্রুশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ 30%, চ্যান্সেলর ওলাফ শলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি 16%, ভাইস চ্যান্সেলর রোবের্ট হাবেকের গ্রিন দল 14%, উগ্র জাতীয়তাবাদী ও ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডি 21%, দি লিঙ্কে 8%, ক্রিশ্চিয়ান ক্লিন্টনের ফ্রি ডেমোক্রেটিক পার্টি এফডিপি 4.5% ভোট পেতে পারে বলে আভাস দিচ্ছে সাম্প্রতিক সময়ে করা নানা জরিপ ও গণমাধ্যমের পলিট ব্যারোমিটার। তবে এবারের নির্বাচনে ইইউ, মুদ্রাস্ফীতি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জ্বালানি শক্তি, শিল্পায়ন, কর্মসংস্থান সহ অভিবাসন নীতি কঠোর করা সহ বিভিন্ন ইস্যুতে সরগরম ভোটের মাঠ। তবে অভিবাসী বিদ্বেষী চরম রক্ষণশীল দলগুলোর জনপ্রিয়তা কিছুটা বাড়লেও শেষ পর্যন্ত প্রগতিশীল ও উদার চিন্তার দলগুলোই সংসদে জায়গা করে নেবে বলে মনে করছেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে অনেক অভিবাসন প্রত্যাশী, তারপর হচ্ছে স্টুডেন্ট, তারপর বিভিন্ন স্কিল্ড ওয়ার্কার ওরা এসেছে। এই সুযোগটা এসপিডি সরকার আমাদেরকে দিয়েছে। কিন্তু এখন যদি আপনার অন্য কোনো ডানপন্থী রক্ষণশীল সরকার চলে আসে তাহলে আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হব। তা আমি এগুলো নিয়ে আমরা আসলে অনেক চিন্তিত রয়েছে। বাট আমরা চাই এসপিডি সরকার আবার আসুক। আমরা বিশ্বাস করি যে তারপরেও উদার এবং মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো আবারও নির্বাচনে সরকার গঠন করবে। জাতীয় সংসদের নির্বাচনকে ঘিরে প্রস্তুত কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও সারা দেশের ভোট কেন্দ্রগুলো। প্রতিটি কেন্দ্রে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট দিতে পারবেন জার্মানির প্রায় 60 মিলিয়ন ভোটার। ইতিমধ্যে অনেক ভোটারই চিঠির মাধ্যমে ভোট দিয়েছেন বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। নির্বাচনে সব ধরনের সাইবার হামলা ঠেকাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত দেশটির কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং কে হতে যাচ্ছেন জার্মানির নতুন চ্যান্সেলর তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই সাধারণ ভোটারদের মধ্যে। গতকাল করা শেষ জরিপ বলছে সিডিইউ থেকে চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রিডরিশ মের্জ 32, গ্রিন দলের হাবেক 21, ক্ষমতাসীন এসপিডির শলস 18 ও এএফডির ভাইডেলের মাত্র 15% সম্ভাবনা আছে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হওয়ার। তবে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জানা যাবে কে হবেন জার্মানির নতুন চ্যান্সেলর। সাম্প্রতিক সময়ে জার্মানি সহ ইউর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অনাগ্রহ, একই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অভিবাসন ইস্যুটি এবারে জার্মানির জাতীয় নির্বাচনে ভোটযুদ্ধের অন্যতম হাতিয়ার হতে যাচ্ছে। তবুও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে উগ্র এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলো নয় বরং উদারপন্থী রাজনৈতিক দলগুলো এবারে নির্বাচনে জিতবে এবং সরকার গঠন করবে, এমনটাই প্রত্যাশা এদেশের সাধারণ ভোটারদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।
তীব্র তুষারপাতের কবলে পড়েছে জাপানের উত্তরাঞ্চল। নিয়েগাতা প্রদেশের সুনান শহরের ৩৭৮ সেন্টিমিটার বরফ জমে গেছে। লাগাতার তুষারপাতে ব্যাহত হয়েছে যান চলাচল। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। চরম বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে তুষারধসের জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। বরফ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ঠান্ডার কবল থেকে গৃহহীনদের বাঁচাতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের ডালাস শহরে। দ্য অস্টিন স্ট্রিট সেন্টার নামের এই আশ্রয়কেন্দ্রটি এ পর্যন্ত সেবা দিয়েছে প্রায় ৪,০০০ বাসিন্দাকে। ভয়াবহ শীতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের বাসিন্দারা। তাপমাত্রা অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি নিচে নেমে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। এ পরিস্থিতিতে গৃহহীনদের রক্ষায় ডালাস শহরের দি অস্টিন স্ট্রিট সেন্টার ৩টি আশ্রয়কেন্দ্র খুলেছে। আশ্রয় দেওয়ার পাশাপাশি শীতের পোশাক এবং খাবারের ব্যবস্থাও করা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত প্রায় ৪,০০০ মানুষকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ঠান্ডা বেড়ে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে আশ্রয় প্রার্থীর সংখ্যা। ঠান্ডার সময়টাতে বাইরে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। নিম্ন তাপমাত্রায় বাইরে এক রাত থাকাই কষ্টকর। সেখানে দিনের পর দিন ঠান্ডায় বাইরে অবস্থান করলে জীবন হুমকির মুখে পড়ে। টানা ৭ সপ্তাহেরও বেশি সময় ধরে অঞ্চলটিতে এমন ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে টেক্সাসে তাপমাত্রা আরও নিচে নেমে যেতে পারে। কাকলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। যথাযথ মর্যাদায় বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যুক্তরাজ্য, পর্তুগাল, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে জড়ো হন প্রবাসী বাংলাদেশি সহ দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় নাগরিকরা। ভারতে শান্তিনিকেতনে মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন বাংলাদেশি শিক্ষার্থীরা। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে প্রথম প্রহর থেকেই আফতাব-আলী পার্কের শহীদ মিনারে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবস পালনের সূচনা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র সহ নানা শ্রেণী পেশার মানুষ। ভোর থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে ফুল দেয়া হয় শহীদ বেদিতে। যোগ দেন বিদেশি নাগরিকরাও। ইতালিতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অমর একুশে। শুক্রবার স্থানীয় সময় সকালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা দিবসের সূচনা করেন। রোম দূতাবাসের কার্যালয়ে আলোচনা সভায় বিদেশিরাও বক্তব্য রাখেন। ফিনল্যান্ডে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী হেলসিঙ্কির অস্থায়ী শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন প্রবাসী বাংলাদেশিরা। ফিনল্যান্ড বিএনপির নেতাকর্মী সহ উপস্থিত সবাই পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া ইন্টারন্যাশনাল কমিটি ফর মাদার ল্যাঙ্গুয়েজের আয়োজনে দেশীয় রকমারি খাবার ও পোশাকের স্টল নিয়ে জমজমাট মেলা বসে মিনার প্রাঙ্গণে। আয়ারল্যান্ডেও যথাযথ মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিতে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ স্থানীয় কবি সাহিত্যিকদের দেয়া হয় বিশেষ সম্মাননা। সাথে চমক হিসেবে আগামী বছরই স্থায়ী শহীদ মিনার তৈরির ঘোষণাও দেয় অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড। দক্ষিণ কোরিয়ার আনসান শহরের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বসবাসরত বাংলাদেশিরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন কমিউনিটির নেতারা। সৌদি আরবে শহীদদের সম্মানে দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিত রাখা হয়। কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন। এছাড়া রিয়াদে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নানা আয়োজনে ভারতের বিভিন্ন রাজ্যে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পশ্চিমবঙ্গের কলকাতায় শান্তিনিকেতনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অংশ নেন বাংলাদেশি শিক্ষার্থীরা।
মালয়েশিয়া যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান জাতীয় পতাকা অর্ধনমিত করেন। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মালদ্বীপে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রবাস জীবনেও দেশি সংস্কৃতির ছোঁয়া এনে দিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ভাষা দিবসের পাশাপাশি নানা আয়োজন করা হয়। ভাষা শহীদদের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। প্রবাসে মাতৃভাষা বাংলা ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীর প্রতি আহ্বান জানান হাই কমিশনার। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। সফলভাবে পানামা খাল অতিক্রম করল বিশ্বের সবচেয়ে বড় গাড়ি পরিবহনকারী জাহাজ হোক অরোরা। প্রায় ৯,১০০টি গাড়ি বহনে সক্ষম বিশাল জাহাজটি শুক্রবার এই যাত্রা সম্পন্ন করে। পানামা খাল কর্তৃপক্ষ জানায় এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা বিশ্ব বাণিজ্যে তাদের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই খাল নিয়ে সম্প্রতি চীন, যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খালটি পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছেন। তার দাবি খালটি নিয়ন্ত্রণ করছে চীন। তবে পানামা কর্তৃপক্ষ বলছে ১৯৯৯ সাল থেকে সেখানে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। চীনের বেইজিংয়ে শত বছর ধরে সংরক্ষিত দুর্লভ সব নিদর্শন অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। প্রাচীন শিল্পকর্ম ও নিদর্শনগুলো ধীরে ধীরে প্রদর্শনের জন্য প্রস্তুত করা হচ্ছে। পুনরুদ্ধার করা এই নিদর্শনগুলো স্থান পাবে শতবর্ষী জাদুঘরে। শতাব্দীর গহীনে হারিয়ে যাওয়া ইতিহাসের সোনালী অধ্যায় আবারও ফিরে আসছে। রাজকীয় ঐতিহ্য আর দুর্লভ শিল্পকর্ম, প্রাচীন ইতিহাসের অন্ধকার গলিতে লুকিয়ে থাকা চীনের অতীত এবার ধীরে ধীরে আলোর মুখ দেখতে যাচ্ছে। সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের আওতায় এসব মহামূল্যবান রাজকীয় চিত্রকলা থেকে শুরু করে জটিল কারুকার্য মণ্ডিত নিদর্শন প্রাণ ফিরে পেতে যাচ্ছে। একসময় রাজকীয় প্রাসাদ আজ বিশ্বের অন্যতম দর্শনীয় ঐতিহ্যবাহী স্থান। এখানে সংরক্ষিত রয়েছে প্রায় ২০ লাখ প্রাচীন শিল্পকর্ম, যার বেশিরভাগই থেকে গেছে সাধারণ দর্শনার্থীদের চোখের আড়ালে। নিদর্শনগুলোর মধ্যে কিং রাজবংশের মহামূল্যবান রঙিন পাথর বসানো বোর্ড রয়েছে। আমাদের মূল কাজ হচ্ছে রাজকীয় চিত্রকর্ম ও ক্যালিগ্রাফি পুনরুদ্ধার করা। বিশেষ করে কিং রাজবংশের টিয়েলুও এবং ডিয়ানলিয়ান নামের ঝুলন্ত ব্যানারগুলো খুবই দুর্লভ। এগুলো সংরক্ষণ করাই আমাদের প্রধান লক্ষ্য। এই শিল্পকর্মটির বয়স কয়েকশো বছর। বিশেষজ্ঞদের মতে এর কাঠামোতে দেখা গেছে প্রচুর ফাটল, আর এতে বসানো ১০০-র বেশি মূল্যবান পাথরের বেশিরভাগই খুলে পড়েছিল। চলতি বছর চীনের প্যালেস জাদুঘরের শতবর্ষ পূর্তিকে সামনে রেখে অনেক সংরক্ষিত নিদর্শন পুনরুদ্ধারের পর নতুন প্রদর্শনীতে স্থান পাবে। প্রায় ২০ লাখ নিদর্শন সংরক্ষিত থাকলেও একসঙ্গে ১০,০০০টি প্রদর্শিত হতে পারে বলে জানা গেছে। আর নতুন এ উদ্যোগের ফলে চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের আরও বিস্তৃত অংশ মানুষ দেখতে পারবে বলে জানান আয়োজকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আকাশে উড়বে গাড়ি। শিশুত্ব সেই ভাবনাকে কল্পনার জগৎ থেকে বাস্তব রূপ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালেস অ্যারোনটিক্সের একদল গবেষক। পরীক্ষামূলকভাবে আকাশে উড়ল প্রতিষ্ঠানটির উড়ন্ত গাড়ি মডেল 0। সফলভাবে সাধারণের কাছে পৌঁছে দিতে পারলে ভবিষ্যতে পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে বলে দাবি নির্মাতাদের। তীব্র যানজটে আটকা পড়ে জীবনে অন্তত একবার হলেও আপনার মনে সুপ্ত এক ইচ্ছা জেগে উঠেছে, ইস গাড়িটি যদি আকাশে উড়ত। তবে এবার আর কল্পনা নয়, বাস্তবেই আকাশে উড়ছে গাড়ি। তা সম্ভব করেছে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালেস অ্যারোনটিক্স। উড়ন্ত গাড়ির বাস্তবতা কেমন হতে পারে সেটাই দেখালো তাদের মডেল 0। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ট্রাকের ওপর দিয়ে উড়ে গিয়ে নিরাপদে অবতরণ করছে গাড়িটি। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, উড়তে সক্ষম এমন প্রথম বাণিজ্যিক গাড়ি হতে চলেছে এটি। তবে কেবল পরীক্ষামূলক উড্ডয়ন নয়, গাড়িটির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জিম ডুখোভনি। আমরা আশা করছি রাইট ব্রাদার্সের মতোই এই ভিডিও নতুন এক যুগের সূচনা করবে, যেখানে উড়ন্তকারী বাস্তবে মানুষের দৈনন্দিন পরিবহনের অংশ হয়ে উঠবে। তবে আপাতত এটি সাধারণ মানুষের জন্য নয়। এখনো উৎপাদন পর্যায়ে না পৌঁছানোয় দাম থাকবে আকাশ ছোঁয়া। বাণিজ্যিক উৎপাদন শুরু হলে সাধারণ সেডান গাড়ির মতোই সাশ্রয়ী হবে এ গাড়ি, এমনটাই দাবি অ্যালেস অ্যারোনটিক্সের। নির্মাতাদের মতে শুরুতে নির্দিষ্ট কিছু প্রয়োজনে ব্যবহার করা হলেও পরে ধীরে ধীরে এটি গণপরিবহনের অংশ হয়ে
হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুই ব্যক্তিগত পরিবহনের চিত্র বদলাবে না, বরং জরুরি উদ্ধার অভিযান থেকে শুরু করে যানজট নিরসনের ক্ষেত্রেও আনবে নতুন দিগন্ত। সেই সঙ্গে এর জন্য উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থা ও কার্যকর নীতিমালার উপরও জোর দেন তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় চলছে 14তম লাইট ফেস্টিভ্যাল। বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যাচ্ছেন অপূর্ব আলোর উৎসব উপভোগ করতে। 5 ফেব্রুয়ারি শুরু হয়, উৎসব চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। রাতের আধারে রঙিন আলোয় যেন প্রাণ ফিরে পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজা। ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির মিশেলে আলোকিত গোটা শহর। শারজা তার 12টি প্রতীকী স্থাপনাকে আলোর ক্যানভাসে রূপ দিয়েছে। এবারের আয়োজনের থিম দেওয়া হয়েছে লাইটস ইউনাইট আস। বিশ্বের নানা প্রান্ত থেকে আয়োজনে অংশ নেওয়া শিল্পীরা তাদের সৃজনশীল আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন আমিরাতের ঐতিহ্য ও সংস্কৃতির রঙিন গল্প। কেবল স্থাপত্যই নয়, চোখ ধাঁধানো ড্রোন শো এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি শিল্পকর্ম মুগ্ধ করছে দর্শকদের। এবছর 75টি প্রতিষ্ঠান তাদের নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন করছে এই উৎসবে, যা বিশ্বব্যাপী আলোর শিল্পে নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। সংস্কৃতি, প্রযুক্তি আর সৃজনশীলতার এক অনন্য সংমিশ্রণ ঘটেছে এবারের শারজা লাইট ফেস্টিভ্যালে। আর এই আলোর উজ্জ্বলতায় বিশ্বের মন জয় করে নিচ্ছে শহরটি। 5 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ আরও 6 জিম্মিকে মুক্তি দেবে হামাস। ছাড়া পাবেন 602 ফিলিস্তিনি। গাজা অধিগ্রহণের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ নন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টকে আবারও কটাক্ষ ট্রাম্পের। যুদ্ধ বন্ধে ফ্রান্স ব্রিটেন পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য। এবং মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি ট্রাম্প প্রশাসনের। সাক্ষাৎকারে নতুন নিয়ম 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর। দীর্ঘসূত্রতায় ভোগান্তি বাড়ার শঙ্কা। এছাড়া আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।